ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা একটা রিডিং প্যাসেজ বিভিন্ন টিপস এন্ড টেকনিক্স এর মাধ্যমে কমপ্লিট করব। সো লেটস স্টার্ট। আজকে আমাদের রিডিং প্যাসেজটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া অ্যান্ড দ্য গ্রেট ওয়ার 1914 টু 1918। আমাদের প্যাসেজটা হাতে পাওয়ার পর প্রথমে কাজ হচ্ছে স্কিমিং করা। সো আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা সেখানে আলোচনা করছি হোয়াট ইজ স্কিমিং, হোয়াট ইজ স্ক্যানিং অ্যান্ড হোয়াট ইজ রিডিং ফর ডিটেলস। স্কিমিংটা হচ্ছে টু গেট দ্য জিস্ট হোয়াট দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা কি সম্পর্কে, এইটাকে স্কিমিং বলে। এটা আমরা কিভাবে করব? ফার্স্ট উইল রিড দ্য হেডিংস। এখানে হেডিংটা কোনটা? অস্ট্রেলিয়া অ্যান্ড দ্য গ্রেট ওয়ার 1914 টু 1918, এটা হচ্ছে আমাদের হেডিং। এটা পরে আমরা কি বুঝলাম? যে অস্ট্রেলিয়া একটা জায়গার নাম, একটা বড় একটা যুদ্ধটা কখন হয়েছে? 1914 থেকে 1918 পর্যন্ত। আমরা যদি একটু আমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ থাকে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড নলেজ থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে 1914 থেকে 1918 পর্যন্ত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধটা এখানে হয়েছিল। সেটার মেইন সূতিকাগার হচ্ছে অস্ট্রেলিয়া। তো এটা জানলে আপনার কাছে এটা সব কিছু আপনার মুখস্থ। তাহলে কি প্রত্যেকটা কোশ্চেনে আপনি ইজিলি দেখা যাবে যে প্যাসেজটা 8 থেকে 9 মিনিটের মধ্যে আপনি 20 মিনিটের প্যাসেজ কমপ্লিট করতে পারতেছেন। এই কারণে হচ্ছে আমাদের কি ব্যাকগ্রাউন্ড নলেজ, জ্ঞানগত যোগ্যতাটা আমাদেরকে বাড়াতে হবে। ওকে, আমরা এখন জানলাম যে প্যাসেজটা কি সম্পর্কে। তারপর হচ্ছে যখনই যুদ্ধ সংক্রান্ত আমরা কোনো প্যাসেজ পাই, ডেফিনেটলি সেখানে দুইটা বা কয়েকটা পক্ষ থাকে। সেখানে থাকে হচ্ছে অনেকগুলো ক্যাজুয়ালিটিস, আহত নিহত হয়, সম্পদের ক্ষতি হয়, ব্যাকগ্রাউন্ড থাকে, কেন যুদ্ধ হয়েছে, যুদ্ধের সূত্রপাতটা কি, কিভাবে সমাধান হয়েছিল, এভরিথিং থেকে, কারা নেতৃত্ব দিচ্ছে, সব কিছু এখান থেকে আমরা এই জিনিসগুলো এখানেই পাবো। সুতরাং আমাদের হচ্ছে এই প্যাসেজটা লাইন বাই লাইন করার কোনো দরকার নাই। আমরা হচ্ছে এখন কোশ্চেনে চলে যাব। কোশ্চেন থেকে আমরা স্ক্যানিং করে কিওয়ার্ড বের করে আমরা সমস্যার সমাধান করব, পুরো প্যাসেজটা সলভ করবো। লেটস গো টু দ্য কোশ্চেন। এখন আমরা কোশ্চেনে চলে যাবো, আমাদের আর প্যাসেজ পড়ার দরকার নাই। প্রথমে আমরা দেখব কোশ্চেনের টাইপগুলো কি। এখানে আমরা দেখতেছি কোশ্চেন টাইপটা হচ্ছে আইস রিডিং প্যাসেজ ফিল ইন দ্য গ্যাপস, যেটা হচ্ছে অনেক সময় সিরিয়াল মেনটেন করে। তার মানে হচ্ছে আপনি ফার্স্ট কোশ্চেনটা যেখানে পাবেন তার নিচে সেকেন্ডটা, তারপরে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এভাবে আসবে। এই কোশ্চেনের আনসার দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে কোশ্চেনটা বুঝতে হবে যে হোয়াটস দ্য মিনিং অফ দিস কোশ্চেন। According to the passage, Australia's view of itself is directly related to its involvement in. অস্ট্রেলিয়ার যে স্বপ্নটা ছিল, এটা রিলেটেড সরাসরি কোনটার সাথে জড়িত হওয়ার ছিল? এই অস্ট্রেলিয়ার ভিশনটা, স্বপ্নটা। অস্ট্রেলিয়া যে আজকে এত উন্নত হয়েছে, বড় হয়েছে, এটা কিসের ফলে এত উন্নত হলো, বড় হলো, সেটা আমরা দেখবো। এখন এখানে হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াটা হচ্ছে আমরা কিওয়ার্ডটা হিসাবে পেয়েছি। আমরা এখন চলে যাব প্যাসেজের শুরু দিকে, যে কোথায় অস্ট্রেলিয়া আছে আর কিসের সাথে ইনভলভমেন্টের ফলে তারা তাদের স্বপ্নটা বাস্তবায়ন হয়েছিল। এখন আমরা পড়ি, অস্ট্রেলিয়াস রোল ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অর দ্য গ্রেট ওয়ার অ্যাজ ইট ওয়াজ নোন আনটিল 1939, যেটা হচ্ছে 1939 পর্যন্ত জানা ছিল যে তার রোল, ভূমিকাটাকে, ইজ সেন্ট্রাল টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন অস্ট্রেলিয়ার ভিশন অফ ইটসেলফ। অস্ট্রেলিয়ার যে কেন্দ্রীয় ডেভেলপমেন্ট, চূড়ান্ত ডেভেলপমেন্ট, মূল ভূমিকাটা পালন করছিল এই যুদ্ধটা। এই যুদ্ধটা না হলে অস্ট্রেলিয়া ডেভেলপমেন্ট হইতো না, কারণ হচ্ছে ব্রিটিশরাও তাদেরকে ছেড়ে যেত না, আর তারা এত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা উন্নত কান্ট্রিতে পরিণত হতে পারতো না। তাহলে কিসের জন্য তাদের ডেভেলপমেন্ট হয়েছে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অথবা হচ্ছে গ্রেট ওয়ার, দ্য গ্রেট ওয়ার। সুতরাং আমরা হচ্ছে এটাকেই নিব, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অথবা গ্রেট ওয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা ফিল ইন দ্য গ্যাপে বসাবো হচ্ছে ইনভলভমেন্ট ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অথবা গ্রেট ওয়ার, দিস দ্য আনসার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নাম্বার সেকেন্ড, সুন আফটার দ্য ওয়ার হ্যাড বিগান অস্ট্রেলিয়াস প্রাইম মিনিস্টার অফার্ড। যুদ্ধ শুরুর পরপরই, যখনই শুরু হয়েছিল, অস্ট্রেলিয়াস প্রাইম মিনিস্টার, তখনের প্রাইম মিনিস্টার কি করেছিল, কি অফার করেছিল? এখন এখানে আমরা কি ওয়ার্ড হচ্ছে অস্ট্রেলিয়াস প্রাইম মিনিস্টার। অফার হচ্ছে আমরা আগেই বলেছি যে অ্যাডজেক্টিভটা হয়ে যাবে কি আমাদের চেঞ্জ হয়ে যাবে। এই অফারটাকে আমরা অন্য সিনোনিমে পাবো, কিন্তু আমরা আগে পাবো হচ্ছে কোনটা? অস্ট্রেলিয়াস প্রাইম মিনিস্টার। এখন আমরা সিরিয়ালি খুঁজবো যে অস্ট্রেলিয়াস প্রাইম মিনিস্টারটা কোথায় আছে। এখন দেখেন আমরা খুঁজতে থাকি, এই আমাদের এই প্যাসেজে অস্ট্রেলিয়াস প্রাইম মিনিস্টার কোথাও আমরা পাচ্ছি না। প্রাইম মিনিস্টার আমরা এখানে পেয়েছি, প্রাইম মিনিস্টার এন্ড অফিসার। দেখেন, তাহলে আমরা এখন এই লাইনটা পড়বো, যেখানে আমরা কিওয়ার্ড পাবো সেই লাইনটা পড়বো। দি দেন প্রাইম মিনিস্টার এন্ড অফিসার ওয়াজ কুইক টু প্লিজ মানে হচ্ছে অফার, প্লিজ দ্য কান্ট্রিজ সাপোর্ট টু দ্য লাস্ট ম্যান লাস্ট সিলেক্ট। ওকে, কি অফার করেছিল, কি প্লেস করেছিল? দ্য কান্ট্রিজ সাপোর্ট। তাহলে আমাদের আনসারটা কি হবে? দ্য কান্ট্রিজ সাপোর্ট।
সো আমাদের আনসারটা হচ্ছে দ্য কান্ট্রি সাপোর্ট। এই কান্ট্রি সাপোর্টটা সে অফার করেছিল। সো দিস ইজ হাউ উইল ফাইন্ড আউট দ্য আনসার। নাম্বার 3, অস্ট্রেলিয়া হ্যাড এন আর্লি ইনভলভমেন্ট ইন দ্য ওয়ার। অস্ট্রেলিয়া খুব শুরুতেই কি যুদ্ধে জড়িয়েছিল, অ্যান্ড ইট ইজ ইভেন পসিবল, এটা খুব সম্ভব যে দে ওয়ার রেসপন্সিবল ফর, তারা যে কোনো একটা কিছুর জন্য কি দায়ী ছিল। তাহলে এখানে অস্ট্রেলিয়া ইনভলভমেন্ট, পসিবল, রেসপন্সিবল, এগুলো আমরা খুঁজবো যে কোথায় আছে ওয়ার্ডগুলো। তাহলে আমরা পসিবল, রেসপন্সিবল, এটা আমরা কিওয়ার্ড হিসাবে নিব। পসিবল, রেসপন্সিবল, পসিবলটাই আমরা নিব। তাহলে এখন আমরা দেখি সিরিয়ালি যে পসিবল ওয়ার্ডটা কোথায় আছে। ইট ইজ পসিবল দ্যাট দ্য ফার্স্ট শট অফ দ্য ওয়ার ওয়াজ ফায়ার্ড ইন অস্ট্রেলিয়া। তাহলে প্রথম গুলিটা কারা ছুড়েছিল? অস্ট্রেলিয়ানরা। আরেকটু বলো, when a shot was fired across the bow of the German merchant ship Pasjas, it tried to escape from Port Arthur only a few hours after the declaration of war. তারা কি করছে? একটা জার্মান শিপে গুলি ছুড়ছে, এর ঘন্টাখানেকের মধ্যেই তারা কি যুদ্ধ শুরু করেছে। তাইলে প্রথম গুলির জন্য কারা দায়ী? অস্ট্রেলিয়ান সৈন্যরাই দায়ী। সুতরাং আমাদের ফার্স্টের আনসারটা হবে কি, এই 3 নম্বরের আনসারটা হচ্ছে they were responsible for the first shot। প্রথম গুলিটার জন্য অস্ট্রেলিয়ার সোলজার বা অস্ট্রেলিয়ান লোকজনের কি দায়ী ছিল। আচ্ছা, তারপরেরটা আমাদের when combating the Turkish defense, আজকে যেটা তুরস্ক টার্কি ডিফেন্স, the British France and Allied forces ended up attacking stronger point than they had originally intended because of, আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই আনজাক ফোর্স হলো মানে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরা হচ্ছে একদিকে, তুর্কিশ, জার্মানি, অস্ট্রিয়া এরা হচ্ছে আরেকদিকে। তো ব্রিটিশ, ফ্রান্স এন্ড আনজাকটা হচ্ছে অস্ট্রেলিয়া তুর্কিশকে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু কোনো একটা কারণে তারা কি করছিল, এটাকে বাদ দিছিল। স্ট্রঙ্গার পয়েন্ট দে হ্যাড অরিজিনালি ইন্টেন্ডেড, ওকে, এন্ডেড আপ অ্যাটাকিং, বাদ দিল স্ট্রঙ্গার পয়েন্ট, তুর্কিশের একটা স্ট্রঙ্গার পয়েন্ট, দেন দে হ্যাড অরিজিনালি বিকজ অফ, তারা বাদ দিল যে না তুরস্কে আমরা আক্রমণ করবো না। কি কারণে তারা বাদ দিল, এটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমাদের এখানে দেখেন অনেকগুলি নাম আছে কিওয়ার্ড, তুর্কিশ, ব্রিটিশ, ফ্রান্স, অ্যান্ডজ্যাক, এই নামগুলি কোথায় আছে সিরিয়ালি, ওখানে খুঁজলেই কি আমরা পেয়ে যাব যে কেন আমরা স্ট্রঙ্গার পয়েন্টে আসলে আক্রমণটা করে নেই। তা আমরা আবার সিরিয়ালি খুঁজতে থাকি, শর্ট, এটার পরে আমরা খুঁজবো তুর্কিশ ডিফেন্স, ওকে, আমরা পেলাম দেখেন ব্রিটিশ, ফ্রান্স অ্যান্ড আনজাক ফোর্সেস, এটা আমরা পেলাম। দ্য প্ল্যান ওয়াজ টু, আচ্ছা এখানে আবার আমরা তার কিছু পেলাম, টুলস পেলাম, এই আশেপাশে আমাদের কিওয়ার্ড আছে, ওকে দেখেন। দ্য প্ল্যান ওয়াজ ফর ব্রিটিশ, ফ্রান্স অ্যান্ড আনজাক ফোর্সেস টু ল্যান্ড অন দ্য পেনিনসুলা এট নাইট এট দ্য উইক পয়েন্ট অফ দ্য টার্কিশ ডিফেন্স, যেখানে তুরস্কের দুর্বলতা সেখানে। হাউএভার, আমরা আমাদের আগের ভিডিওতে আমরা উল্লেখ করছি যে হাউএভার যে সিগন্যাল ওয়ার্ড, হাউএভার আগে কখনো আমাদের আনসার থাকবে না, হাউএভারের পরে আনসার থাকবে। হাউএভার স্ট্রং উইন্ডস ব্লু দ্য ট্রুপস অফ কোর্স, প্রচন্ড বাতাসে কি করলো, যাদের ট্রুপস গুলো আছে, সৈন্যগুলো ছিল, তাদেরকে গতিপথ চেঞ্জ করে দিল। অফ কোর্স মানে হচ্ছে বিপরীত মুখীতে তাদেরকে আর আক্রমণ করতে পারলো না। টু বেটার ডিফেন্ড স্পোর্ট অ্যান্ড ইন দ্য অ্যাডভান্টেজ ওয়াজ লস, তাদের যে সুবিধাটা ছিল এটা হারায় গেল। তাহলে এই যে তুরস্কতে তারা কেন আক্রমণ করতে পারলো না? বিকজ অফ স্ট্রং উইন্ডস, এই স্ট্রং উইন্ডস এর কারণে কি সে আক্রমণ করতে পারলো না। সো আমাদের আনসার হবে স্ট্রঙ্গার উইন্ডস। আচ্ছা, the outcome of the bitter fights with the Turk was significant for Australia because it enabled them to take their place on, এই যে তুরস্কের সাথে অস্ট্রেলিয়ার যে বিটার ফাইট হইল was significant for Australia because it enabled them to take their place on, এই যুদ্ধের ফলে তাদেরকে একটা প্লেস অন, তাদেরকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করে দিল। তাহলে আবার তুর্স, আবার অস্ট্রেলিয়া, এটা দেখবো যে যুদ্ধের ফলে তাদের কি সুবিধাটা হয়েছিল, আমরা সিরিয়ালি এখন পরে যাব। আচ্ছা, এখান থেকে আবার করি। What followed was month of bitter fighting in which 20,000 British and the 7,000 Anzac soldiers were killed and which ended in successful withdrawal but no gain for the Allies। এই এলিস যারা, তারা হচ্ছে কোনো সুবিধা পেল না, ব্রিটিশ, অ্যানজ্যাক, এদের কোনো সুবিধা হলো না, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরা পেল না। It was at the moment of history that Australia was propelled onto the world stage। Propelled আর placed on হচ্ছে একই কথা, আপনাদেরকে সিনোনিমগুলো জানতে হবে। onto the world stage অথবা দা ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বের দরবারে তারা আসীন হলো। কারণ হচ্ছে এই যুদ্ধের ফলে হেরে গেল, ব্রিটিশরা দেখলো যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ,
এটা রেখে তারা চলছে। ইট ওয়াজ এট দ্য মোমেন্ট অফ হিস্ট্রি দ্যাট অস্ট্রেলিয়া ওয়াজ প্রপোলড অন টু দ্য ওয়ার্ল্ড স্টেজ। তারা বিশ্বের দরবারে কি হলো, আসীন হলো। দ্য আউটকাম অফ দ্য বিটার ফাইট উইথ দ্য তুর্ক ওয়াজ সিগনিফিকেন্ট ফর অস্ট্রেলিয়া বিকজ ইট ইনেবলড দেম টু টেক দেয়ার প্লেস অন ওয়ার্ল্ড স্টেজ। ওয়ার্ল্ড স্টেজ মানে হলো জাতিসংঘের সদস্য হলো, কারণ তারা তো পরাধীন ছিল, ব্রিটিশদের আন্ডার ছিল, এখন তারা হচ্ছে কি স্বাধীন হলো। নাম্বার 6, John Monash commanded the Battle of Hamel so well that the reports of the battle were published in order to be used. জন মোনাশ হচ্ছে তৎকালীন সেনাপ্রধান প্রথম বিশ্বযুদ্ধের অস্ট্রেলিয়ান। সে এত ভালোভাবে ব্যাটেল অফ হ্যামেলটা চালাইছিল যে রিপোর্ট অফ দ্য ব্যাটেল ওয়ার পাবলিশড, এই যুদ্ধের রিপোর্টটা পাবলিশ হয়েছিল ইন অর্ডার টু ইউজ, কোনো কিছুতে ইউজ করার উদ্দেশ্যে। এখন কি হিসাবে ইউজ হয়েছিল বা কেন পাবলিশ হয়েছে এটা আমরা করবো। এখন আমরা জন মোনাশ আমরা কিওয়ার্ড হিসাবে নিব, ব্যাটেল অফ হ্যামেলটা আমরা কিওয়ার্ড হিসাবে নিব, খুঁজবো যে এটা কোথায় আছে। জন মোনাশ অ্যান্ড ব্যাটেল অফ হ্যামেল আমরা খুঁজবো। জন মোনাশ অ্যান্ড ব্যাটেল অফ হ্যামেল। জন মোনাশ আপনারা জানেন যে মোনাশের নামে মোনাশ ইউনিভার্সিটি আছে অস্ট্রেলিয়াতে। ওকে, জন মোনাশ আর ব্যাটেল অফ হ্যামেল আমরা দুইটাই কিওয়ার্ড পেয়ে গেলাম। এখন আমরা কি করবো পড়বো। দ্য মোস্ট প্রমিনেন্ট এক্সাম্পল ওয়াজ জেনারেল স্যার জন মোনাশ, who was an engineer by training. He commanded the elite forces at the Battle of Hamel so well that the general staff published the battle report as a model. তাহলে তারা ব্যাটেল রিপোর্টটা কি হিসাবে পাবলিশ করলো, অ্যাজ এ মডেল হিসেবে পাবলিশ করলো। এখানে আবার কি বলছে, জন মোনাশ commanded the Battle of Hamel so well that the reports of the battle were published in order to be used, কি হিসাবে ইউজ হবে, as a model. So this is how we will find out the answer. Number 7, দ্য গ্রেট ওয়ার মার্ক দ্য বিগিনিং অফ মডার্ন স্টেট। এই যুদ্ধের ফলে কি আধুনিক অস্ট্রেলিয়ার যাত্রা শুরু হইল। দ্যাট এমার্জ এজ এ সেপারেট কান্ট্রি, তারা আলাদা একটা কান্ট্রি আবির্ভূত হইল। অ্যান্ড উড নো লঙ্গার হ্যাভ টু লিভ আন্ডার দ্য ড্যাশ, ওরা কারো আন্ডারে থাকতে হবে না। এটা আপনারা বুঝতে পারছেন যে আনসারটা কি হবে। আচ্ছা, এখানে আমরা শেষ কোশ্চেনটা আমরা শেষের দিকে খুঁজবো। The reflected the fact that at the cost of 60,000 days, Australia had finally emerged from the shadow of Britain. তাইলে এই ব্রিটেনের ছায়া মানে ব্রিটেনের রুলের নিচে তাকে আর থাকতে হবে না। সেপারেট কান্ট্রি হলো, শ্যাডো অফ ব্রিটেন মানে রুলস অফ ব্রিটেনের নিচে তাকে আর থাকতে হবে না। সো দিস ইজ হাউ, লাস্টেরটা হয়তো আপনাদের একটু খুঁজে বের করতে কষ্ট হবে, বাট দিস ইজ হাউ উই উইল ফাইন্ড আউট। ওকে, এখন আমরা যাব হচ্ছে ইয়েস নো নট ইনক্লুডেড। নট গিভেনটা অনেক সময় নট ইনক্লুডেড থাকতে পারে। আচ্ছা, এখন আমরা পড়বো নাম্বার 8, অস্ট্রেলিয়াস ন্যাশনাল ডেট ইনক্রিজ গ্রেটলি অ্যাজ এ রেজাল্ট অফ দ্য গ্রেট ওয়ার। আচ্ছা, এই যুদ্ধের ফলে অস্ট্রেলিয়ার দেনাটা অনেক বেড়ে গিয়েছিল। কি বেড়ে গিয়েছিল? দেনাটা। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে কিওয়ার্ড, এটা খুঁজবো যে আসলে কি অস্ট্রেলিয়ার ঋণটা বেড়ে গিয়েছিল না কমে গিয়েছিল। যদি বেড়ে যায় তাহলে সত্য, না বেড়ে গেলে মিথ্যা, আর যদি এটা পাওয়াই না যায় তাহলে নট ইনক্লুডেড। ডেটটা আমরা খুঁজবো। আবার যেহেতু ইয়েস নো নট ইনক্লুডেড এগুলো হচ্ছে কি সিরিয়াল মেনটেন করে, আমরা যেটা প্রথমে পাবো তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে আমরা পাবো। এখন আমরা ডেটটা খুঁজবো যে ন্যাশনাল ডেট এর কথা কোথায় উল্লেখ আছে। ওকে, দেখেন আমরা পেয়ে গেছি লাস্টের দিকে ন্যাশনাল ডেট। ওকে, এখন আমরা সেন্টেন্সটা পড়বো। দ্য ন্যাশনাল ডেট হুইচ হ্যাড স্টুড 6 মিলিয়ন পাউন্ড ইন 1914, 1914 সালে ছিল 6 মিলিয়ন পাউন্ড, was 325 million by the end of the যুদ্ধ শেষ হয়ে গেছে 325 মিলিয়ন পাউন্ড, মানে 300 গুণের চাইতে বেশি বেড়ে গেছে, অনেক গুণ বেশি বেড়ে গেছে। রাইট, 50 গুণ বাড়ছে বা ইয়েস অনেক গুণ বেড়ে গেছে আর কি। ওকে, সো এটা সত্যি আমাদের ট্রু হবে, তার মানে হচ্ছে ঋণ বেড়েছিল। এখানে আমাদের আনসারটা হবে ইয়েস। ইয়েস, ওকে। দেন হচ্ছে নাম্বার 9, Australia made a great contribution to the successful outcome of the First World War. Australia made a great contribution. Australia made a great contribution to the successful outcome of the First World War. তার হচ্ছে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে সাকসেসফুল আউটকাম হয়েছিল। এখন আমরা যদি এটা আরো পড়ি, এটার ব্যাপারে কিওয়ার্ড কোথাও দেওয়া নাই, এখানে আমরা দেখবো যে আসলে সাকসেসফুলি হয় নাই তাদের। তারা ঠিক আছে যুদ্ধ করে দেশ পেয়েছে, আপনারা যদি একটু পড়েন তাহলে দেখতে পাবেন যে তাদের কত কত ক্ষতি হয়েছে। এখানে ব্রিটিশ সৈন্য 20,000 মারা গেছে, আনজাদ 7,000 মারা গেছে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 3,24,000 হচ্ছে সোলজার সার্ভ করছে, 2,15,000 হচ্ছে তারা
আইদার ওনডেড হচ্ছে বা আহত হচ্ছে, অনেক রক্ত বা অনেক ঘামের বিনিময়ে হচ্ছে কি তারা এই স্বাধীনতা পেয়েছে। সুতরাং এটাকে আমরা সাকসেসফুল বলবো না, এটা হচ্ছে খুব কষ্টের বিনিময়, এই কারণে এটা হবে আমাদের ফলস। ফলস। ওকে, তারপরে the British force suffered a great number of casualties than the Anzac forces during the month of fighting with the Turkish. তার্কিশদের সাথে যে যুদ্ধ হলো সেখানে হচ্ছে বিটার ফাইট হচ্ছে ব্রিটিশরা অ্যানজাক অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডের ফোর্সের সাথে সাফার করছে। আমরা তো কিছুক্ষণ আগে পড়ে আসছি যে কোথায় যুদ্ধটা হয়েছিল, এই যে এখানে আমরা পড়েছি তুরস্কের ডিফেন্সের সাথে যুদ্ধ হয়েছে। এখন আমরা দেখি, দেখেন what followed was the month of bitter fighting in which 20,000 British and 7,000 other soldiers were killed. তাহলে ব্রিটিশ কত মারা গেল আমাদের? 20,000। অ্যানজাক মারা গেল কত? 17,000, সরি 7,000। তাহলে ওখানে বলছে যে বিটার ফাইটে ব্রিটিশদের বেশি মারা গেছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ফোর্সের চাইতে। দেখে আমাদের কোশ্চেনে কি আছে? কোশ্চেনে আমরা পাচ্ছি যে হ্যাঁ, বিটার ফাইটে আনজাক ফোর্সেসটা ডিউরিং দ্য মান্থ অফ ফাইটিং তুর্কিশ, হ্যাঁ, সাফার গ্রেট নাম্বার, ব্রিটিশরা ফোর্সেস সাফার গ্রেট নাম্বার অফ ক্যাজুয়ালিটি, ব্রিটিশটাই বেশি সাফার করছিল। তার মানে ট্রু, ব্রিটিশ মারা গেল আমরা দেখলাম 20,000 আর আনজাক ফোর্সেস 7,000, তার মানে এটা হচ্ছে ইয়েস। ওকে, দেন হচ্ছে নাম্বার 11, ওভারঅল দ্য ব্রিটিশ হ্যাড এ হায়ার প্রপোর্শন অফ সোলজার কিল্ড অর ইনজুর্ড দ্যান অস্ট্রেলিয়া। এখন আমরা এখানে বলছে ব্রিটিশরা বেশি মারা গেছে অস্ট্রেলিয়ান সোলজারদের চাইতে। ওকে, আমরা এই যে এখানে দেখলাম শুধুমাত্র 20,000 ব্রিটিশই মারা গেছে, আর কোথাও ব্রিটিশ মৃত্যুর কোনো কি নাই। আপনি যখন নাম্বারগুলো দেখবেন অ্যাকচুয়ালি দেখবেন যে এটা নাই, কিন্তু ঘটনা হচ্ছে আমরা এখানে পাবো 2,15,000 এটা অনডেড হয়েছে, আহত হয়েছে। তারপরে আমরা যদি আরো এদিকে একটু আপ এন্ড ডাউন করি তাহলে দেখবো অস্ট্রেলিয়া হ্যাড লস 60,000 ডেড, 60,000 মারা গেছে। তার মানে হচ্ছে ব্রিটিশদের আসলে বেশি মারা যায় না, ব্রিটিশদের মাত্র 20,000 সৈন্য মারা গেছে, বাট বেশি মারা গেছে হচ্ছে অস্ট্রেলিয়ানদের। বাট আমাদের কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে ওভারঅল দ্য ব্রিটিশ হ্যাড হায়ার প্রপোর্শন অফ সোলজার কিল্ড অর ইনজুর্ড দ্যান অস্ট্রেলিয়া। নো, এটা হচ্ছে মারা যায় না আসলে। তাহলে এটা হবে কি আমাদের? নো হবে, নো। আমরা নোটটা নোই লিখবো, এর আগে আমরা একটা ফলস লিখেছি, আসলে ওইটা হবে আমাদের নো, কারণ যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেটাই আমাদের লিখতে হবে। লাস্ট ওয়ান, অস্ট্রেলিয়ান সোলজার্স ওয়ার ডিসরেসপেক্টফুল টু দেয়ার সুপিরিয়র। তাদের সুপিরিয়রদের প্রতি কি তারা ডিসরেসপেক্টফুল ছিল। আমরা এখন সোলজার খুঁজবো যে কোথায় আছে অস্ট্রেলিয়ান সোলজার্স। ওকে, সোলজার্স আমরা পেয়ে গেছি, এটা অনেক সময় নিচে দিকে থাকবে। Unlike the other armies in the world, the Australian soldiers were all volunteers. They were also more individualistic and showed less respect. দেখেন এখানে কম সম্মান দেখাইতো। অনেকে এখানে ভুল করে বলবে যে এটা বুঝি ট্রু। ওকে, অন্যান্য আর্মির থেকে অস্ট্রেলিয়ান সোলজাররা ভলান্টিয়ার, তারা ছিল ভলান্টিয়ার, কেউ ছিল স্টুডেন্ট, কেউ ছিল হচ্ছে বিজনেসম্যান বা শপকিপার, এরা ছিল। তাদেরকে নিয়ে যুদ্ধ করছে। যেমন বাংলাদেশের যুদ্ধের সময় তো প্রফেশনাল কোনো সৈন্য ছিল না, চাষি, কামার, কুমার, শিক্ষক, ছাত্র সবাই যুদ্ধ ছিল। দে আর অলসো ইন্ডিভিজুয়ালিস্টিক, তারা নিজেরা নিজে চিন্তা করতো। অফিসারদেরকে যে সেলুট দিতে হবে বা সম্মান জানাতে হবে এটাও তারা জানতো না, কারণ তারা তো ওভার প্রফেশনাল না। অ্যান্ড শোড লেস রেসপেক্ট ফর দ্য রুল বুক দেন আদার সোলজার। অন্য সোলজাররা যেভাবে প্রফেশনাল রেসপেক্ট দেখাইতো, তারা রেসপেক্ট দেখাইতো না, কম সম্মান দেখাইতো। এখানে আমরা পাইলাম কি, তারা ঠিক আছে রেসপেক্ট করতো, কম সম্মান, বাট তারা তো অসম্মান করতো না। কিন্তু আমাদের এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান সোলজার্স আর ডিসরেসপেক্টফুল টু দেয়ার সুপিরিয়র, তারা হচ্ছে অসম্মান করতো। নো, অসম্মানের কোনো আমরা কথাই পাচ্ছি না। এই কারণে আমাদের এটার আনসার হবে কি নট ইনক্লুডেড, মানে নট গিভেন এর মতো আর কি, এটা দেওয়া নাই। সো দিস ইজ আওয়ার আনসার। সো দিস ইজ হাউ উইল সলভ দ্য অ্যাসে। দেখেন আমাদের এখানে হয়তো 19-20 মিনিটের মধ্যে আমাদের সমাধান হয়ে যাবে। সো দিস ইজ হাউ you will solve the passage by keyword technique and by some question techniques. Okay, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানালে আপনাদেরকে আমরা এটা সুন্দর আনসার দিয়ে দেব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে। আমরা আমাদের পরবর্তী ভিডিও আমরা রিডিং সম্পর্কে আরো দেবো। স্টে উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।